নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দা আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি ত্রিশাগ্নি। দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ত্রিপুরায় খ্যাত মজুর ইউনিয়নের দ্বাদশ রাজ্য সম্মেলন শুরু। এডিসি নির্বাচনকে ঘিরে খোয়াইয়ে বিজেপিতে যোগ 14 পরিবারের 61 ভোটার। নোটিশ ছাড়াই রাবার বাগান কেটে দেওয়ায় চাষির বড় ধরনের আর্থিক ক্ষতি। আজ থেকে সাধারণের জন্য খুলল লোক ভবন। কল্যাণপুরে বয়স্ক ব্যক্তিদের সহায়ক সামগ্রী বিতরণ। গীতা জয়ন্তী ও গীতা যজ্ঞ উপলক্ষে আগরতলায় শোভাযাত্রা। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। এখন সংবাদ বিস্তারিত। আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে খোয়াই জেলা বিজেপি জনজাতি মোর্চাকে আরও শক্তিশালী করতে আজ বিকেলে জেলা কার্যালয়ের কনফারেন্স হলে গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভাটি পরিচালনা করেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা। সভায় উপস্থিত ছিলেন জনজাতি মোর্চার জেলা সভাপতি বিশ্বজিৎ রূপিনী, এমডিসি ভূমিকানন্দ রিয়াং, রাজ্য বিজেপির সদস্য নমিতা দেববর্মা সহ স্থানীয় নেতৃত্বরা। এই সভায় তিপ্রামথা ও অন্যান্য রাজনৈতিক দল থেকে 14টি পরিবারের মোট 61 জন ভোটার প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরার নেতৃত্বে বিজেপিতে যোগদান করেন। এক সাক্ষাৎকারে প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা জানান, যুব সমাজ বুঝতে পেরেছে যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বেই প্রকৃত উন্নয়ন সম্ভব, তাই তারা স্বতঃস্ফূর্তভাবে বিজেপিতে যোগ দিচ্ছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আপনারা সবাই দেখেছেন যারা যোগদান করেছে সবাই যুবক এবং বামপন্থী পরিবার এবং মথা পরিবার থেকে। তাদের একটাই কথা, কারণ যুব সমাজকে অনেক স্বপ্ন দেখিয়েছে বামপন্থীরাও এবং এই মথারাও। তো তারা বুঝতে পারলো নিজের অভিজ্ঞতা থেকে, তো তার জন্য তারা দেখলো না নরেন্দ্র মোদী ছাড়া উপায় নেই। কারণ নরেন্দ্র মোদী যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন যুব সমাজের জন্য এবং আমাদের দেশের রাজ্যের জন্য অত্যন্ত দরকার বিজেপি। তো তার জন্য তারা আজকে যোগদান করেছে। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। সোনামুড়া রবীন্দ্র চৌমুহনীতে সিপিএম দলের ত্রিপুরা খ্যাত মজুর ইউনিয়নের দ্বাদশ রাজ্য সম্মেলনের প্রকাশ্য সভা অনুষ্ঠিত হয়েছে। 2 দিনব্যাপী এই সম্মেলনে আজ প্রথম দিন প্রকাশ্য সভার মাধ্যমে শুরু হয়। সভায় প্রধান বক্তা ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তিনি তার বক্তৃতায় বলেন, কেন্দ্রের বিজেপি সরকার সারা দেশে জাতপাতের রাজনীতি করছে। শ্রমিক, কৃষক ও মেহনতি মানুষদের কথা ভাবছে না, উল্টো তাদের আন্দোলন রুখতে কাজ বন্ধ করার হুমকি দিচ্ছে। তাই রাজ্য থেকে কেন্দ্র পর্যন্ত শ্রমজীবী মানুষদের একজোট হয়ে আন্দোলন করতে হবে। রাজ্য থেকে মোট 350 জন প্রতিনিধি এই সম্মেলনে অংশগ্রহণ করেন। প্রকাশ্য সভার পরে সম্মেলনের দ্বিতীয় পর্ব শুরু হয় সোনামুড়া টাউন হলে। সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি রাধা বল্লভ দেবনাথ, সম্পাদক শ্যামল দে, সর্বভারতীয় কৃষক নেতা ভানুলাল সাহা এবং কনভেনার বিধায়ক শ্যামল চক্রবর্তী সহ অন্যান্য নেতৃবৃন্দ। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আরো বেশি সন্ত্রাস সিদ্ধার্থ শঙ্কর রায়ের নেতৃত্বে। তিনি ছিলেন ইন্দিরা গান্ধীর অন্যতম পরামর্শদাতা। তাকে উৎখাত করে সেখানে মানুষ কিন্তু শ্রমিক কৃষকের ঐক্যের ভিত্তিতে বিকল্প সরকার, যা গোটা ভারতবর্ষের সামনে ভিন্ন পথের দিশা দিয়েছে বামফ্রন্ট সরকার জ্যোতি বসুর নেতৃত্বে। ত্রিপুরায় 6 মাস আগের লোকসভা নির্বাচন যেই ভদ্রলোকের জামানত বাজেয়াপ্ত হয়ে যাচ্ছিল, নিবেন চক্রবর্তীর কথা বলছে, 6 মাসের ব্যবধানে রাষ্ট্রপতির শাসনে, মাঝের কথা আমি নাই বললাম সময় বাঁচাবার জন্য, যে ভোট হলো সেই ভোটে কংগ্রেস পরাস্ত হবে এবং প্রথম পরাজয়ের বার্তা এই সোনামুড়া থেকে জয় আগরতলা বক্সনগর মাস্টারদা কে চিন্ত তাকে? তিনি কংগ্রেসের ত্রিপুরা রাজ্যের প্রথম সারির অন্যতম নেতা, বিশেষ করে মুসলিম অংশের জনগণের মধ্যে একাধিকবার মন্ত্রী হয়েছেন, তাকে পরাস্ত করেছেন। এই বার্তা যখন আগরতলা উমাকান্ত স্কুলের গণনা কেন্দ্রে গেল, তখন বুঝতে অসুবিধা হয়নি। করতে যাচ্ছি এখানে, তখন আমাদের দেশ অর্থনৈতিক ক্ষেত্রে, সাংস্কৃতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে প্রতিদিন পিছনের দিকে যাচ্ছে, যেটা সামনের দিকে যাওয়ার কথা। এদেশের আমাদের পূর্বপুরুষদের আকাঙ্ক্ষা ছিল সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের দেশ,
মাটির নিচে এবং মাটির উপরে অফুরন্ত সম্পদ, যে সম্পদকে কাজে লাগিয়ে আমাদের এখানের মানুষের ব্যাপক রোজগার হবে। এদেশের আমাদের মানুষের স্বপ্ন ছিল ব্রিটিশকে তাড়িয়ে দেব, দেশের সরকার গঠন করব, তাহলে করে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য এগুলির অভাব হবে না। এদেশের মানুষের আকাঙ্ক্ষা ছিল আমাদের দেশের মধ্যে যে ব্যাপক পরিমাণ জমি আছে, এই জমি আমল ভূমি সংস্কার হয়ে প্রকৃতভাবে শ্রমজীবী যে মানুষ আছে, গরিব মেহনতি যে মানুষ আছে, খ্যাতমজুর, দিনমজুর, জমিয়া, তাদের মধ্যে বন্টিত হবে। প্রত্যেকের হাতে যাতে জমি থাকে, নিজস্ব জমি থাকে, তারা যাতে এর থেকে উৎপাদন করতে পারে, তাতে স্বপ্ন দেখেছিলেন। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। কল্যাণপুর ব্লকের মিলনায়তনে এক বিশেষ আয়োজনের মধ্য দিয়ে ব্লক প্রশাসন এবং এলএমকো কোম্পানির যৌথ উদ্যোগে ব্লকের বিভিন্ন প্রান্তের 313 জন বয়স্ক ব্যক্তির হাতে বিভিন্ন ধরনের সহায়ক সামগ্রী তুলে দেওয়া হয়। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল ট্রাইসাইকেল, হেয়ারিং এইড এবং অন্যান্য সহায়ক যন্ত্র। আয়োজনে ব্লকের ভারপ্রাপ্ত ভিডিও প্রশান্ত চক্রবর্তী জানান, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি এলএমকো কোম্পানিকে সামাজিক কাজে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। অনুষ্ঠানে কল্যাণপুর ব্লকের বিএসসি চেয়ারম্যান ইন্দ্রাণী দেববর্মা এবং ভাইস চেয়ারম্যান স্বপ্না দাস সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। কল্যাণপুর ব্লকে দিব্যাঙ্গজন যারা রয়েছেন এবং সিনিয়র সিটিজেন, তাদেরকে বিভিন্ন জিনিসপত্র এখানে বিতরণ করা হচ্ছে। মোট 313 জন সুবিধাভোগী রয়েছেন, যাদের মধ্যে ট্রাইসাইকেল, ব্যাটারি চালিত ট্রাইসাইকেল, এছাড়া চেয়ার, কোমর, ইয়ারিং এইডস, লাঠি, কোমরের বেল্ট, হাঁটুর বেল্ট, এই ধরনের সামগ্রী যেগুলি রয়েছে তাদের মধ্যে বিতরণ করা হচ্ছে। সামাজিক দায়বদ্ধতা আমাদের রয়েছে, সেই সামাজিক দায়বদ্ধতা থেকে যারা সিনিয়র সিটিজেন এবং দিব্যাঙ্গজন রয়েছেন তাদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। আমাদের এই কর্তব্যে সারাদিন এলএমকো কোম্পানির পক্ষ থেকে তারা এই জিনিসপত্রগুলো দিয়ে আমাদের সাহায্য করছেন। আজকে আমরা অনুষ্ঠানের মধ্য দিয়ে এগুলি তুলে দিচ্ছি। আমাদের সঙ্গে আজকে উপস্থিত ছিলেন কল্যাণপুর বিএসসির মাননীয় চেয়ারম্যান শ্রীমতী ইন্দ্রাণী দেববর্মা মহোদয়া, উপস্থিত ছিলেন কল্যাণপুর পঞ্চায়েত সমিতির মাননীয় ভাইস চেয়ারম্যান স্বপ্না সরকার মহোদয়া। আমরা আজকে অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের হাতে আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। সোনামুড়া মহকুমার কাঠালিয়া ব্লকের সীমান্তবর্তী এলাকার কৃষকেরা উচ্চ ক্ষমতা সম্পন্ন এলইডি লাইটের কারণে 1 বছরের মধ্যে ধান চাষে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। অভিযোগ, এসব লাইট সীমান্তে স্থাপন করার পর ধান গাছগুলো অস্বাভাবিকভাবে বড় হলেও কোনো ফলন হয়নি, বরং গাছগুলো মারা গেছে। কৃষকরা জানান, বিশেষ করে উত্তর পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত থেকে দক্ষিণে ভবানীপুর সীমান্ত পর্যন্ত এলাকার সব কৃষি জমি প্রভাবিত হয়েছে। উচ্চ ক্ষমতা সম্পন্ন লাইট খাম পোস্টে প্রায় 30 ফুট উঁচুতে স্থাপন করা হয়েছে এবং সন্ধ্যার পর থেকে সারা রাত জ্বালিয়ে রাখা হয়। এতে ফসলের বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে এবং কৃষকরা অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তাছাড়া নতুনভাবে কাঁটাতার মাটির সঙ্গে 25 ফুট দূরে লাগানো হওয়ায় কৃষি শ্রমিক ও কৃষকরা কাজের সময় আহত হচ্ছেন। অনেকের পায়ে রক্তক্ষরণ পর্যন্ত হয়েছে। কৃষক রহিম মিয়া, শৈলেন সরকার, হারাধন দে, নারায়ণ মজুমদার সহ অনেকে অভিযোগ করেছেন, পূর্বে কম পাওয়ারের লাইট থাকলেও ফসল ক্ষতিগ্রস্ত হতো না। তারা ক্ষতিপূরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দিকে তাকিয়ে আছেন। বিএসএফ এর সঙ্গে যোগাযোগ করলেও তারা বলে, আমাদের এখন কিছু করার নেই। স্থানীয় জনপ্রতিনিধিরাও এখন পর্যন্ত শুধু আশ্বাস দিয়েছেন। কৃষকরা দাবি করছেন, মাননীয় কৃষিমন্ত্রী বিষয়টি খেয়াল করুন, নতুবা আগামী দিনেও সীমান্তবর্তী ভারতের কৃষি জমিগুলো পতিত পড়ে থাকবে। তাদের প্রশ্ন, টাকা পয়সা খরচ করে শারীরিক পরিশ্রম করে ফসল ফলানো না হলে আমরা কি লাভ করব? ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। বিষয় হচ্ছে এখানে আগে যে লাইট ছিল ক্ষতি হইতো, কিছু কম ক্ষতি হতো। এই বছর অনেক উপরে লাইট লাগাইছে, এলইডি লাইট। এই লাইটের কারণে কাঁটাতারের এইদিকে ওইদিকে মিলিয়ে প্রায় কানি জমি দেখতেছেন। এই জমি ধান হয় ঠিক আছে, ধানের সরাই না ফসল না ময়রা জায়গা আগুনে পড়ার মতন হয়ে গেছে। দেখেন মানুষের কানি সম্পত্তি হাজার টাকা পুঁজি খাটাইছে, এই ব্যাপারে কারো কোনো উদ্যোগ নাই। কেউ এটা দেখলেও না দেখার মতন ভান করে রয়েছে। এই ব্যাপারে আমরা কার কাছে যাবো? বেদিশা কৃষকরা। হ্যাঁ, এখানে কি বিএসএফের কাছে বলে কয়
এটা আমাদের জায়গা, আমরা জানি না। তোমরা ওই বিডিওর লগে কথা কও, ডিএমের লগে কথা কও, এটা আমরা কইয়ে লাভ নাই। হ্যাঁ, আমরা বর্ডার দেখার মালিক, আমরা এসব দেখে লাভ নাই। অন্যরা কইলেও একটা বিএসএফের ব্যাপার, বিএসএফের দেখো। হ্যাঁ, এলাকার নেতৃত্বরা প্রধান মেম্বাররা কইলে কয় এটা আমরা কিতা করবো, এটা বর্ডারের ব্যাপার, বিএসএফের ব্যাপার। এখন কৃষক কই যাইব? কৃষকের তো হাজার হাজার টাকা ক্ষতি হয়ে গেছে গা। মানুষের কেউ আছে এক কানি জমি, তার সম্বল আর কোনো জমিয়ে নাই, কিন্তু এই জমিটা নিয়ে গেলে তার পরিবার প্রতিপালন করব, সারা বছরের খোরাক চলবো। কিন্তু দেখা গেল এই জমি থেকে একটা ধান নিতে পারতো। এই দেখেন গরুরে কাটটা কাটটা খাওয়াইতে আছে, সব জ্বলে গেছে। হ্যাঁ, জ্বলে গেছে গা, গরুরে কাটটা খাওয়াইতে আছে। গরুও খায় না, এই ধান কি মানুষের হাজার হাজার টাকা পুঁজি এইভাবে ধান বাড়িতে আছে না। হ্যাঁ, এটা শুধু আমার একার বিষয় না, প্রত্যেকটা কৃষক এইভাবে তার কাটার কাটার জমি যত জমি আছে সবাই মাথায় হাত। মানুষ এভাবে মানে বেদিছে। এখন কি করব, মানে বাঁচার উপায় নাই। জমি এইভাবে যদি ক্ষতি হয়, একটা ফসল করলে সারা বছর তার ফসল। এখন আপনাদের দাবি কি? এখানে যদি সরকার বা কৃষি দপ্তর থেকে বা কারো উদ্যোগ নেয়, কোনো অফিসারে যদি দেখে, আমরা একটা সান্ত্বনাও দিল না যে আপনারা এই বা এটার ব্যাপারে কিছু সামান্যতম ন্যূনতম ক্ষতিপূরণ যদি দেয়, তাইলে পরে কিছুটা অন্তত তার যে ক্ষতিটা হয়েছে কিছুটা অন্তত পাইলো। কিন্তু একবারে যদি কোনো গরিব কৃষক, যারা মাঝারি কৃষক, এই জমির উপরে তার নির্ভর, বর্গা কৃষক, সবাই ভাবে মরতে আছে। হ্যাঁ, একটা বর্গাদার কৃষক তার মালিককে দিতে পারছে না, নিজেও নিতে পারছে না। সারা বছর সে কী খেয়ে বাঁচবো? সারা বছর যে দেনা করছে, দেনা কীভাবে পরিশোধ করবো? এইটার উপর তার সব কিছু। হ্যাঁ, এখন কীভাবে মানুষ বাঁচবো? এটা দেখার মতো লোক তো থাকতেইব। আমাদের সরকার আছে, এলাকার জনপ্রতিনিধি আছে। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। আজ থেকে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হলো লোকভবন। প্রতি শনিবার সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত দর্শনার্থীরা লোকভবন ঘুরে দেখার সুযোগ পাবেন। দর্শনার্থীদের সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য প্রশাসন 3টি শিফটে প্রবেশের ব্যবস্থা করেছে। প্রতিটি শিফটে সর্বোচ্চ 25 জন করে লোকভবন পরিদর্শন করতে পারবেন। এভাবে ধাপে ধাপে দর্শনার্থীদের প্রবেশ করানো হবে, যাতে ভিড় এড়ানো যায় এবং সবাই স্বচ্ছন্দে ভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখতে পারেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, লোকভবন সম্পর্কে সাধারণ মানুষের আগ্রহকে গুরুত্ব দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে এখন থেকে প্রতি শনিবার নির্ধারিত সময়ের জন্য নাগরিকরা প্রয়োজনীয় নিয়ম মেনে লোকভবনের ভেতর প্রবেশ করে দর্শনীয় স্থানগুলো দেখতে পারবেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। খোয়াই মহকুমার উত্তর রামচন্দ্রঘাট গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ডের নবোদয় বিদ্যালয় পাড়ার নতুন করে নির্মিত হতে চলেছে বিএসএফ এর 70 ব্যাটালিয়নের হেডকোয়ার্টার। প্রায় 33 হেক্টর জমি জুড়ে এই হেডকোয়ার্টার তৈরির কাজ শুরু হয়েছে। জমি অধিগ্রহণের জন্য প্রশাসনের পক্ষ থেকে মালিকদের সরকারি নোটিশ দেওয়ার কথা থাকলেও অভিযোগ উঠেছে যে সবার ক্ষেত্রে তা মানা হয়নি। অভিযোগ অনুযায়ী স্থানীয় বাসিন্দা ও রাবার চাষী দীপেন্দু দাসের 5 কানি জমিতে থাকা রাবার বাগানের প্রায় 3 শতাধিক গাছ প্রশাসন আগাম কোনো নোটিশ ছাড়াই কেটে সাফ করে দেয়। প্রায় 30 বছর ধরে এই জমিতে রাবার চাষ করে জীবিকা নির্বাহ করে আসছিলেন তিনি। হঠাৎ এই সিদ্ধান্তে বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়েছেন দরিদ্র এই চাষি। ক্ষতিগ্রস্ত চাষী দীপেন্দু দাস জানিয়েছেন, তিনি প্রশাসনের দরজায় একাধিকবার আবেদন জানালেও এখনও কোনো প্রতিকার পাননি। এদিকে উত্তর রামচন্দ্রঘাট গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জানিয়েছেন, চাষির ক্ষতিপূরণের জন্য রাবার গাছের সঠিক মূল্য প্রদানের আবেদন প্রশাসনের কাছে করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। পঞ্চায়েতের উপপ্রধান হিসাবে আমার কাছে একটা খবর আসছে যে এই এলাকার পুরানো স্থায়ী বাসিন্দা শ্রীযুক্ত দীপেন্দু দাস মহোদয়, ওনার একসময় ওই বিএসএফ ক্যাম্পের যে রাবার বাগানটি ছিল, রাবার বাগানে বসতবাড়িও ছিল। উনি অন্যত্র একটা ছোট জায়গার মধ্যে একটি বসতবাড়ি করেছেন ওনার এই জায়গাটা রাবার বাগান হিসেবে করার জন্য। রাবার বাগানের উপর ওনার মানে রোজগার আর কোনো কিছু ওই পরিবারের নেই। এই রাবার বাগানের উপরই তাদের পরিবার চলছে। পাশাপাশি ওই শ্রীযুক্ত দীপেন্দু দাস একজন কিডনি পেশেন্ট, ওনার এখন বর্তমানে ডায়ালিসিস চলছে। এই কিছুদিন ধরে বিএসএফ ক্যাম্প এই রাবার বাগানটি কেটে ফেলেছে। 280টা গাছ ছিল, 280টা গাছই কেটে ফেলেছে। ওই পরিবার এখন উদ্বিগ্ন হয়ে পড়ছে, চিন্তায় পড়ছে, তাদের সংসার কিভাবে জীবনযাপন কিভাবে চলবে। তারা অসহায় হয়ে আমার বাড়িতে আসছে। আমি কোনো কিছু অনেকের সঙ্গে যোগাযোগ। রামচন্দ্রঘাট লালটিলার বাসিন্দার, আমার 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দার আমি। আমার এখানে 300-এর উপরে রাবার গাছ আছে। আমরা 30 বছর ধরে এখানে রাবার গাছ করে আমরা জীবন নির্বাহ করতেছি। কিন্তু হঠাৎ করে দেখা দিতেছে এখানে শুনছি পরস্পর একটা বিএসএফ হেডকোয়ার্টার হইব। তারা কি তা করছে, আমরা কোনো নোটিশ মুটিশ দিছে না দিয়ে সেটা তারা ফট করে এসে তারা এখানে গাছ কাটা লাগাই দিছে।
কিন্তু মানে উনি মুখ্যমন্ত্রীর কাছে আমার একটা রিকোয়েস্ট যে আমরা যেন আজকে তো 30 বছর ধরে এই রাবার গাছ কাটতে আমরা সংসার জীবী পালন করতেছি, তো এটার আমরা কোনো ক্ষতিপূরণ পাইছি না, কোনো নোটিশও পাইছি না, কোনো কিছু পাইছি না। ওখানে মুখ্যমন্ত্রীর কাছে আমরা এই রিকোয়েস্ট যে আমরা যেহেতু একটা গাছের একটা কোনো ক্ষতিপূরণ পাই, নাইলে আমরা ঠিক একবারে মানে একবারে আমরা পথে বেয়ে যাবো। তারপরে আমার বাবা একটা অসুস্থ, ডায়ালিসিসের রুগী, সপ্তাহে 2 বার কোয়াই হসপিটাল নিয়ে ডায়ালিসিস করতে লাগে। সব কিছু আমরা এই বাগানের ভিত্তি করি, মানে কী করবো, মানে আমরা নাইলে কত বেয়ে যাবো। এই বাগানটা মানে কাটছে কে? এটা দিকবিন্দু দাস আমার বাবার নামে। না না, আপনাদের ঈদের রাবার বাগানটা দেন মানে কে ইয়ে করছে, গাছগুলা কাটছে? গাছ কাছেও তো বিএসএফ তারা এসে গাছ কেটে লাগছে আর কি। বিএসএফ আমার আন্ডারে কন্ট্রাক্টর আছে, এরা এসে দিয়ে আমি আমার কোনো নোটিশ মুটিশ দিছে না, তারা এসে দিয়ে আমার গাছ মাছ কাটিয়া পুরা ওই নিচে যা ফেলাই দিছে বলতা। এখন আপনি চাইতেছেন কিটা? তখন আমি সরকারের কাছে এটি চাইতেছি, যেহেতু বিএসএফ এখানে হেডকোয়ার্টার হইব, আমার তো গাছ আছে কেন, আমি যদি 30 বছর ধরে এখানে গাছটি লাগাই রাখছি, আমি তো গাছের কোনো ক্ষতিপূরণ টতিপূরণ কিছু পাইছি না। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটি চাইতেছি যে তো আমার গাছের ক্ষতিপূরণ নাই। আপনার পরিবারে কতজন আছে? আমরা সদস্য 6 জন। আমরা আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। গীতা জয়ন্তী এবং গীতা যজ্ঞ মহোৎসব উপলক্ষে পরমার্থ সাধক সংঘের উদ্যোগে আগরতলা শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা ধার্মিক সঙ্গীত পরিবেশনের মাধ্যমে উৎসবকে আরও জীবন্ত এবং মনোমুগ্ধকর করে তুলেছেন। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে, যেখানে নাগরিকরা উৎসবের আনন্দ এবং ধর্মীয় উচ্ছ্বাস উপভোগ করেছেন। অনুষ্ঠান আয়োজকেরা বলেন, গীতা জয়ন্তী ও গীতা যজ্ঞের মূল উদ্দেশ্য হল সাধারণ মানুষের মধ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক চেতনা বৃদ্ধি করা এবং সমাজে শান্তি এবং ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়া। শোভাযাত্রায় আগরতলার বিভিন্ন কলেজ, বিদ্যালয় ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরাও অংশগ্রহণ করেছেন। এ সময় শহরের বিভিন্ন মানুষ উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। পরমার্থ সাধক সংঘের এই প্রাঙ্গণে গীতা মহাযজ্ঞ হবে। এটাতে ভগবানের আরাধনা করা হয়। গীতার প্রত্যেকটি শ্লোক পড়ে তার সঙ্গে মন্ত্র সম্পর্কিত করে আহুতি দেওয়া হয়। গীতার 700 শ্লোক পড়ে তার যজ্ঞে আহুতি হয় এবং যজ্ঞের অগ্নি বিধিপূর্বক প্রজ্বলিত হয়, তারপর সেইভাবে পূর্ণাহুতি হয়। তো কয়েক হাজার ভক্তরা আসেন এবং সেটার মূল উদ্দেশ্য হলো ঈশ্বরের নিকট সেই প্রার্থনা, তার যেন অনুগ্রহ আমাদের সকলের উপরে থাকে, সকলের যেন মঙ্গল হয়, এটাই হলো মূল কথা। কোন জায়গা থেকে এখানে মানে ভক্তরা তো প্রায় ত্রিপুরার সব জায়গা থেকেই আসেন, বাইরে থেকেও এসছে, আসাম থেকেও আসে, আর মহাত্মারা কেউ কাশী থেকে, কেউ কলকাতা থেকে, নানা স্থান থেকে। কারা কারা রাজ্য থেকে সাধু সন্ন্যাসীরা নাকি বাইরে থেকে? বাইরে থেকে অনেকে থাকেন আর এখানকার লোকালও থাকেন। আজকে যে শোভাযাত্রা হবে তাতেও সব সম্প্রদায়েরই মহাত্মা ভক্তরা যোগ দেওয়ার জন্য আছে, অনেকেই যোগ দেন। কারণ গীতা তো সকল হিন্দুদের, সম্প্রদায়ের কোনো বাধা তো নাই। এই তো কি বলে, পুতিন এলো, মোদিজি তো তাকে রাশিয়ান অনুবাদ সহ গীতা উপহার দিলেন আর বলেছেন যে গীতাই হলো দ্য গ্রেটেস্ট গিফট টু দ্য ওয়ার্ল্ড ফ্রম ইন্ডিয়া। ভারতের সবচেয়ে বড় এই গিফট দুনিয়াতে, তাই না? তো সুতরাং গীতাটা তো সকলেরই বোঝা দরকার, পড়া দরকার, তাতে তার জীবনটা আরো বেশি উন্নত হবে। আপনি আশ্রমে কত বছর ধরে রয়েছেন? আমি তো শিশু বয়স থেকেই আসি। আমার এই শরীরের মা বাবা এখানকারই শিষ্যা ছিলেন, তো আমার জন্মের সময় থেকেই যুক্ত। এখন প্রায় আমার 63 বছর বয়স। সাধু হয়েছি তাও ধরো বাবা। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়।